সুরেশ 2 বছর পর্যন্ত মুম্বাই শহরে চাকরি করার পর আজ নিজের শহর কলকাতায় ফিরেছে। বাবা মায়ের কথা মতো সে নিজের বসের সঙ্গে কথা বলে তার চাকরি কলকাতায় শিফট করে নিয়েছে। কি হয়েছে মা, তুমি এত আর্জেন্টলি আমাকে বাড়ি ফিরতে বললে কেন? বিয়ের ব্যাপার আছে, তাই তোকে আসতে বললাম। বিয়ের ব্যাপার মানে? কার বিয়ে? কার আবার? তোর বিয়ে। আমার বিয়ে? এসব তুমি কি বলছো মা? তোর মা একদম ঠিক কথা বলছে, আজ থেকে 4 দিন পর তোর বিয়ে হবে। বাবা, কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে? আমি তো কিছুই জানি না। আমার বন্ধুর মেয়ে পূজা, খুব ভালো মেয়ে, বাড়ির সমস্ত কাজ করতে পারে, বড়দের সম্মান দিয়ে কথা বলে। কিন্তু বাবা, মেয়ে না দেখে আমি কিভাবে বিয়ে করব? কি বললি? তুই মেয়ে দেখতে চাস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর দাদু বিয়ে করার সময় তোর ঠাকুমাকে দেখেনি, আমি বিয়ে করার সময় তোর মাকে দেখিনি, তাহলে তুই মেয়েকে দেখতে চাইছিস কেন? আমাদের পরিবারে বিয়ের আগে মেয়ে দেখানো হয় না। কিন্তু বাবা, আমি এ ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, কিছু জিজ্ঞাসা করতে হলে তোর মায়ের কাছে যা। সুরেশ নিজের বাবার কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং নিজের মায়ের কাছে গিয়ে বলে, এসব কি হচ্ছে মা? আমাকে জিজ্ঞাসা না করে এই বিয়ে ঠিক করা হলো কেন? আমার পছন্দের কোনো মূল্য নেই? কখন বিয়ে করতে হবে এবং কার সঙ্গে বিয়ে করতে হবে এটা আমি ঠিক করব। বাহ বাবা বাহ, কিছু টাকা ইনকাম করতে শিখে এবার তুই মা বাবার উপরে কথা বলবি? তোর বাবা যদি জানতে পারে তাহলে তোর জন্য ভালো হবে না। সে যাই হোক মা, আমি মেয়ে না দেখে বিয়ে করব না। বিয়ের আগে আমাকে মেয়ে দেখাতে হবে। তুই বুঝতে পারছিস না সুরেশ, মেয়েটার বাবা 15 ভরি গহনা দিচ্ছে, তাছাড়া মেয়েটার নামে 10 বিঘে জমিও রয়েছে। আমার জমি গহনা কিছু চাই না, আমি শুধু নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই। আমার মাথা খারাপ করিস না তো, কিছু বলার হলে নিজের বাবাকে গিয়ে বল। আমি কাউকে কিছু বলবো না, আমি এই বিয়ে করব না এবং আজকেই মুম্বাই ফিরে যাব। এরপর সুরেশ তার জামা কাপড় প্যাকিং করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সুরেশ বাড়ির দরজা পর্যন্ত পৌঁছালে তার বাবাকে নিজের সামনে দেখতে পেয়ে যায়। কোথায় যাচ্ছিস তুই? বাবা, আমি মুম্বাই ফিরে যাচ্ছি, আমি বিয়ে করতে চাই না। বিয়ে করতে চাস না মানে? তোকে এই বিয়েটা করতেই হবে। এই বাড়ির বাইরে পা রাখলে তোর পা ভেঙে রেখে দেব, চুপচাপ নিজের রুমে যা। সুরেশ নিজের বাবার কথায় খুব ভয় পেয়ে যায় এবং নিজের রুমে চলে আসে। এইভাবে দেখতে দেখতে 4 দিন কেটে যায় এবং সুরেশের বিয়ের দিন চলে আসে। অজয় বাবু অনেক ধুমধাম করেই ছেলের বিয়ের ব্যবস্থা করেছে এবং সকল বরযাত্রী নাচ গান করতে করতে মণ্ডপে গিয়ে পৌঁছায়। জানি না কেমন মেয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এই তো আমাদের বৌমা এসে গেছে। বৌমা, যাও তুমি সুরেশের কাছে গিয়ে বসে পড়ো। আরে, এ তো একেবারে গ্রাম্য মেয়ে, দেখতেও সুন্দর নয়। এবার কি আমাকে এই মেয়েটার সঙ্গে বিয়ে করতে হবে? আমি কত আশা করেছিলাম যে একজন মডার্ন মেয়ের সঙ্গে বিয়ে করব। বাবা মায়ের জন্য কোথায় ফেসে গেলাম। পূজাকে দেখার পর সুরেশের পছন্দ হয় না, কিন্তু সে তার বাবাকে খুব ভয় করত, তাই ইচ্ছে না থাকার সত্ত্বেও তাকে পূজাকেই বিয়ে করতে হয়। এরপর বিয়ের কাজ সম্পন্ন হলে পূজা সুরেশের সঙ্গে শ্বশুর বাড়িতে আসে। রাতে সুরেশ তার বাসুর ঘরে বসে নানা রকমের কথা ভাবতে থাকে। কোথায় ফেসে গেলাম? ইচ্ছা করছে সবকিছু ভেঙে ফেলি। বিয়ে নিয়ে কত কিছু আশা করেছিলাম, কিন্তু কিরকম একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। সুরেশ প্রচন্ড রেগে যায় এবং বাড়ির সমস্ত জিনিসপত্র এদিক সেদিক ফেলতে শুরু করে। এরই মধ্যে পূজা 1 গ্লাস দুধ হাতে নিয়ে রুমের মধ্যে আসে। কি হলো? সবকিছু এলোমেলো হয়ে আছে কেন? আমি দেরি করে এলাম তার জন্য তুমি রাগ করেছো? আসলে মা আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল, তাই আমার একটু দেরি হয়ে গেছে, না হলে আমি আগেই চলে আসতাম। সরে যাও আমার সামনে থেকে, তোমার এখানে আসাটাই আমার রাগের কারণ। আমি জানি তুমি মজা করছো। চুপ করে দাঁড়িয়ে থাকো, তোমার হাসি আমি সহ্য করতে পারছি না, আমার কপালটাই খারাপ হয়ে গেল। সুরেশ এই বলে বিছানায় গিয়ে বসে পড়ে। সুরেশ বসে পড়ায় পূজা তার কাছে গিয়ে পা টিপতে শুরু করে দেয়। এটা কি করছো তুমি? আমি তোমার পা টিপে দিচ্ছি। পারলে আমার গলা টিপে দাও। যাও, চুপচাপ মেঝেতে গিয়ে ঘুমিয়ে পড়ো, বিছানার উপর আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমার মেঝেতে ঘুমিয়ে অভ্যাস আছে। এরপর পূজা মেঝের উপর গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পূজা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করতে শুরু করে দেয়। পূজা যখন জল দিয়ে হলরুম পরিষ্কার করছিল, এমন সময় সুরেশ সেখানে আসে এবং পা পিছলে পড়ে যায়।
আরে তুমি তো ভালোভাবে চলতেও পারো না, এমনি এমনি পড়ে গেলে। চুপ করো তুমি। সারা বাড়িতে জল ভর্তি করে দিয়েছো, এটা কিরকম পরিষ্কার হচ্ছে? তোমার কি মাথা খারাপ আছে? বাড়ি এভাবেই পরিষ্কার করতে হয়, না হলে ময়লা থেকে যায়। আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি। ভুল আমি করেছি তোমাকে বিয়ে করে। এরপর থেকে বাড়িতে জল ছড়িয়ে থাকলে তোমার জন্য ভালো হবে না। সুরেশ পূজাকে রাগারাগি করছিল, এমন সময় তার মা সেখানে আসে। কি হলো সুরেশ, তুই সকাল সকাল বৌমায়ের উপর এত চেঁচামেচি করছিস কেন? তোর বাবা শুনতে পেলে ভালো হবে না। তোর বাবা নিজের রুমেই বসে আছে। কি বললে? বাবা বাড়িতেই আছে? আরে আমি তো কিছুই বলছিলাম না। আচ্ছা শোনো বৌমা, তোমার শ্বশুর মশাই বলেছেন তুমি নিজের বাড়িতে যেরকম ভাবে থাকতে এখানেও সেরকম ভাবেই থাকবে। তোমার যা ইচ্ছে হবে সেটাই করবে, কোনো কিছুর জন্য বেশি ভাবতে হবে না। মায়ের মুখে এই কথা শুনে সুরেশ রাগ করে রুমের ভেতরে চলে যায় এবং অফিস যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে। কিছু সময় পর সুরেশ অফিসে পৌঁছায়। আরে সুরেশ, আমাদের কবে পার্টি দেবে বলো? পার্টি? কিসের পার্টি? কিসের আবার পার্টি? কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিলে সেটার জন্য পার্টি দিতে হবে না? তোমরা সবাই জানো কয়েকদিন আগে সুরেশ বিয়ে করে নিয়েছে। সবাই আমার বিয়ের ব্যাপারে জানতে পেরে গেছে, সেটা তো হবেই। বাবা এত ধুমধাম করে বিয়েটা দিয়ে দিল। আরে সুরেশ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আরে হ্যাঁ, বস তোমাকে তার কেবিনে ডেকেছে, একবার গিয়ে তার সঙ্গে দেখা করে নাও। এরপর সুরেশ তার বসের কেবিনে যায়। তুমি তো জানো সুরেশ, বিভিন্ন শহরে আমাদের কোম্পানির অনেকগুলো শাখা আছে। যে সমস্ত স্টাফ সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল করেছে, কোম্পানি তাদেরকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রাচুলেশনস, তোমার নামটাও তাতে আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সেই ফাংশনে হাজবেন্ড ওয়াইফ দুজনকে ইনভাইট করা হয়েছে। তুমি নিজের ওয়াইফকে নিয়ে ফাংশনে পৌঁছে যেও। আমি তোমাকে 2টো টিকিট দিয়ে দিচ্ছি। না না স্যার, আমি একা যেতে চাই, আমাকে একটা টিকিট দেবেন। এরপর সুরেশ বসের কাছ থেকে একখানা টিকিট নিয়ে বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর বাছাই করা স্টাফদের পুরস্কার দেওয়ার জন্য কোম্পানি থেকে একটি প্রোগ্রাম করা হয়। সেই প্রোগ্রামে বিভিন্ন শহর থেকে অনেক ছেলে মেয়েরা আসে। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সকলের প্রচেষ্টার জন্য আজ আমাদের কোম্পানি অনেক ফেমাস হয়ে গেছে, তাই কোম্পানি থেকে কিছু মূল্যবান এমপ্লয়ীদের পুরস্কার দেওয়া হবে। আমরা ঠিক করেছি পুরুষ এমপ্লয়ীদের বউয়েরাই তাদেরকে মেডেল পরিয়ে দেবে। এরপর পুরস্কার দেওয়া শুরু হয়ে যায় এবং এক এক করে সকল স্টাফদের পুরস্কার দেওয়া হয়। সকলেই তাদের হাজবেন্ড ওয়াইফের সঙ্গে এসেছে, কিন্তু সুরেশ বাবু আর শিল্পা দেবী সিঙ্গেল রয়েছে। হয়তো এখনো তারা বিয়ে করেননি, তাই আমরা রিকোয়েস্ট করব তারা যেন একে অপরকে মেডেলটা পরিয়ে দেয়। আপনারা দয়া করে স্টেজের উপরে চলে আসুন। এরপর সুরেশ এবং একটি মডার্ন মেয়ে শিল্পা স্টেজের উপরে আসে এবং একে অপরকে মেডেল পরিয়ে দেয়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। এইভাবেই পুরস্কারের প্রক্রিয়া শেষ হলে সুরেশ এবং শিল্পা একসঙ্গে লাঞ্চ করতে বসে। আপনি কি প্রথমবার কলকাতায় এসেছেন? হ্যাঁ, এই প্রথমবার এসেছি। কলকাতায় ঘোরার অনেক জায়গা আছে, নতুন মানুষ কয়েকদিনে সবকিছু দেখে শেষ করতে পারবে না। এখানে যত ঘুরে বেড়াবেন ততই ভালো লাগবে। আপনি কখনো মুম্বাই গেছেন? হ্যাঁ, আমি 2 বছর সেখানে কাজ করেছি, কিন্তু বিশেষ কোনো জায়গায় ঘুরে বেড়ানো হয়নি। সামান্য কয়েকটা জায়গা দেখেছি। আমার সেখানেই বাড়ি। আপনি যদি কোনোদিন মুম্বাই যান তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব। সুযোগ হলে অবশ্যই যাব। শিল্পা এবং সুরেশ নিজেদের মধ্যে কথা বলতে বলতে লাঞ্চ করতে থাকে। কিছু সময় পর খাওয়া দাওয়া শেষ হলে সুরেশ মেডেল নিয়ে বাড়ি ফিরে আসে। আরে বাহ, নিজের কাজের জন্য তোকে মেডেল দেওয়া হয়েছে। আরে কমলা, তুমি শুধু শুধু সুরেশের নাম করছো। এইসব আমাদের বৌমার জন্য হয়েছে। বৌমা আমাদের বাড়ির জন্য লক্ষ্মী। সুরেশ, এবার ওই মেডেলটা বৌমায়ের গলায় পরিয়ে দে। এই নাও পূজা, মেডেলটা তুমি পরে নাও। তোকে কি বললাম শুনতে পাসনি? বৌমা নিজে নিজে পড়তে যাবে কেন? চুপচাপ তুই নিজে পরিয়ে দে। বাবার কথায় সুরেশ মেডেলটি পূজার গলায় পরিয়ে দেয়। পূজা মেডেলটি পরে অনেক খুশি হয়ে যায়। অপরদিকে মুম্বাই ফেরার পর শিল্পা মেডেল হাতে নিয়ে সুরেশের কথা চিন্তা করতে শুরু করে। শিল্পা যখন বসে বসে সুরেশের কথা ভাবছিল, এমন সময় তার ভাই রমেন তার কাছে আসে। কি রে শিল্পা, তুই বসে বসে কি ভাবছিস? কলকাতা থেকে ফেরার পর থেকে তোকে একটু অন্যরকম মনে হচ্ছে। আমাকে বিরক্ত করিস না দাদা, তুই গিয়ে নিজের কাজ কর।
আমার আবার কি কাজ? সারাদিন বাড়িতে বসে গায়ক হওয়ার প্র্যাকটিস করতে থাকি, এটাই আমার কাজ। দাদা, তুই একটু আস্তে আস্তে নিজের গানের প্র্যাকটিস করিস। তোর জন্য আশেপাশের প্রতিবেশীরা অনেক কমপ্লেন করে। আরে তারা আমাকে হিংসে করে, তাই আমার নামে উল্টোপাল্টা কথা বলে। অপরদিকে কলকাতা শহরে সুরেশ যখন তৈরি হয়ে বাড়ির বাইরে যাচ্ছিল, এমন সময় তার মা তাকে আটকায়। মা, আমি বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। সুরেশ, তোর বাবা পরিষ্কার বলে দিয়েছে আমি যেন তোকে একা কোথাও যেতে না দিই। দেখ, তুই যখন সিনেমা দেখতে যেতেই চাইছিস তাহলে বৌমাকেও সঙ্গে নিয়ে যা। সে এইমাত্র নিজের বাপের বাড়ি ছেড়ে এসেছে, তাকে নিয়ে ঘুরতে গেলে তার মনটা ভালো হয়ে যাবে। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওকে নিয়ে কোথাও যাব না। সুরেশের বাবা, তুমি কি বাড়িতে আছো? আরে মা, তুমি শুধু শুধু বাবাকে ডাকছো কেন? আমাকে কি করতে হবে বলো? নিজের বউকে সঙ্গে নিয়ে যা। তুই আর পূজা একসঙ্গে সিনেমা দেখতে গেলে তোর বাবা অনেক খুশি হবে। মা, আমি তাকে নিয়ে সিনেমা দেখতে যেতাম, কিন্তু কি আর করব বলো, নতুন সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না। আমার কাছে একটা মাত্র টিকিট আছে, আমি পরে কোনোদিন পূজাকে নিয়ে যাব। আরে মা এবং ছেলের মধ্যে কি আলোচনা হচ্ছে? তেমন কিছু না, আমি সুরেশকে বলছি সে যেন বৌমাকে নিয়ে সিনেমা দেখতে যায়। আমিও এটা বলার জন্যই এসেছি। আমি দুটো টিকিট নিয়ে এসেছি। সুরেশ, তুই বৌমাকে নিয়ে সিনেমা দেখতে চলে যা। যাও কমলা, তুমি পূজাকে গিয়ে তৈরি হয়ে যেতে বলো। কিছু সময় পর পূজা তৈরি হয়ে আসে এবং সুরেশ বাধ্য হয়ে তাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পূজা সিনেমা হলের কাছে গিয়ে সিনেমার পোস্টার দেখে সুরেশকে বলে, কি গো শুনছো? দেখো না, ছবির ওই মেয়েটা কত বাজে পোশাক পরে রয়েছে। এত বড় একটা ধাড়ি মেয়ে হয়ে কত ছোট একটা পোশাক পরে রয়েছে। সে তোমার মতো গ্রামের মেয়ে নয়, শহরের মডার্ন মেয়েরা ওরকম পোশাক পরে। এবার চুপচাপ আমার সঙ্গে চলো। সুরেশ পূজাকে সঙ্গে নিয়ে সিনেমা হলে ঢুকতে যাবে, এমন সময় তার কয়েকজন বন্ধু বান্ধবী সেখানে চলে আসে। হাই সুরেশ। আরে সুরেশ, এই মেয়েটাকে? আরে না না, তোমরা কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আরে তোর পাশে যে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা, এই মেয়েটা কে? আরে এটা কি তোর গার্লফ্রেন্ড? কি হলো, তুমি কিছু বলছো না কেন? এদেরকে বলে দাও না যে আমি তোমার স্ত্রী। এ কি তাহলে তোমার স্ত্রী? নমস্কার বৌদি। নমস্কার বৌদি। নমস্কার নমস্কার। আরে সুরেশ, তুই আমাদেরকে না জানিয়ে চুপি চুপি বিয়ে করে নিলি? আরে রূপালী, আমার মনে হয় সুরেশ লাভ ম্যারেজ করেছে। সুরেশের সকল বন্ধুরা এই সমস্ত কথা বলে হাসাহাসি করতে থাকে। সকলের কথা শুনে সুরেশ অনেক লজ্জা পেয়ে যায়। এরপর তারা সিনেমা না দেখেই বাড়ি ফিরে আসে। সেদিন রাতের বেলা পূজা একা রুমে বসে বসে কিছু ভাবতে শুরু করে। সুরেশ তো মডার্ন মেয়েদেরকে পছন্দ করে। সে বলেছে শহরের মেয়েরা ছোট ছোট জামা পরে। আমিও যদি শহরের মেয়েদের মতো জামা পরা শুরু করি তাহলে সুরেশ আমাকে পছন্দ করবে। কিন্তু আমার কাছে তো শুধু শাড়ি আর বড় বড় জামাই রয়েছে, ছোট জামা আমি কোথায় পাবো? আরে বাহ, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। আমি যদি নিজের কয়েকটা জামা কেটে ছোট করে ফেলি তাহলে তো খুব মানাবে। এরপর পূজা নিজের একটি জামা কেটে ছোট করে নেয় এবং সেটা পরে সুরেশের কাছে যায়। আমাকে একটু দেখে বলো তো কেমন লাগছে? এসব কি পূজা, তুমি কি পরেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন, তুমি তো বলেছিলে তোমার ছোট জামা পরা মেয়েদেরকে খুব ভালো লাগে, তাই তোমার জন্য আমি ছোট জামা পরেছি। তোমার মতো গেঁয়ো মেয়ে কোনোদিন মডার্ন হতে পারবে না। যাও গিয়ে ঠিকঠাক জামা পরে এসো। তুমি আমার উপরে রাগ করছো কেন? আমি তোমার ভালো লাগার জন্যই তো এটা পরেছিলাম। তুমি যাই করে নাও না কেন, আমার কখনো তোমাকে ভালো লাগবে না। এবার যাও এখান থেকে। সুরেশ পূজার উপর রাগারাগি করছিল। এমন সময় তার বাবা এবং মাও সেখানে চলে আসে। সুরেশের বাবা মা পূজাকে ছোট জামাই দেখে প্রচন্ড রেগে যায়। এসব কি হচ্ছে এখানে? সুরেশ, তোর এত সাহস! বিয়ের কয়েকদিন হতে না হতেই তুই বৌমাকে চেঞ্জ করতে চাইছিস? বাবা, ও নিজের ইচ্ছা এসব করছে, আমি তাকে এসব জামা পরার জন্য বলিনি। আর একটা কথা বলবি না তুই। আমি নিজের বৌমাকে খুব ভালো করে চিনি। এর পরের বার যদি এরকম কিছু করেছিস তাহলে আমি তোকে মারতে মারতে শেষ করে ফেলবো। কমলা, চলো এখান থেকে। আর বৌমা, তুমি জামা চেঞ্জ করে নাও। এরপর সুরেশের বাবা এবং মা নিজেদের রুমে চলে যায়। তোমার জন্য আজ আমাকে বাবা মায়ের কাছে বকা খেতে হলো। কে বলেছিল তোমাকে এসব জামা পরার জন্য? আরে আস্তে কথা বলো, না হলে বাবা আবার চলে আসবে।
আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। এরপর সুরেশ এবং পূজা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুরেশ যখন তার অফিসে পৌঁছায়, তার সকল বন্ধুরা তাকে দেখে হাসাহাসি করতে শুরু করে দেয়। আরে দেখো দেখো, সুরেশ অফিসে এসেছে। সত্যি সুরেশ, তুই অনেক ভালো বউ করেছিস। ভেবেছিলাম তোর বউ ফুলের মতো সুন্দর হবে, কিন্তু কাল তোর বউকে দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম। হা 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 হা। সত্যি সুরেশ, বিয়ের আগে অনেক বলেছিলি এমন মেয়েকে বিয়ে করব যার চোখ হরিণের মতো, চুল মেঘের মতো, আর সে কোনো রাজকন্যার থেকে কম সুন্দর হবে না। বাহ, এমন বউ করেছিস, পৃথিবীতে এরকম আর একটা খুঁজে পাওয়া মুশকিল। সকলের কথা শুনে সুরেশ খুব লজ্জা পেয়ে যায় এবং দুঃখী হয়ে নিজের কেবিনে গিয়ে বসে পড়ে। সুরেশ যখন নিজের কেবিনে দুঃখী হয়ে বসেছিল, এমন সময় অফিসের আরেকজন স্টাফ সেখানে আসে। আরে ভাই সুরেশ, আজ সকাল সকাল মুড খারাপ হয়ে গেল। কেন রজত, কি হয়েছে? আর বলিস না, বস আমাকে মুম্বাই ট্রান্সফার করে দিতে চাইছে। কয়েকদিন আগে এখানে আমার বউ একটা চাকরি পেয়েছে। আমি মুম্বাই চলে গেলে তাকে এখানে একা থাকতে হবে। আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আরে বাহ, রজত মুম্বাই ট্রান্সফার হওয়ার সুযোগ পেয়েছে। তার জায়গায় যদি আমি মুম্বাই চলে যাই তাহলে অনেক ভালো হবে। এখানে থাকলে সবার কথা শুনে শুনে আমি পাগল হয়ে যাব। প্রতিদিন তারা আমাকে নিয়ে মজা করবে। কি হয়েছে সুরেশ, তুই কি ভাবতে শুরু করে দিলি? আচ্ছা রজত, তোর জায়গায় যদি অন্য কেউ মুম্বাই চলে যায় তাহলে কেমন হবে? আরে ভাই, সত্যি সত্যি কেউ যদি আমার জায়গায় যেতে চায় তাহলে আমার অনেক উপকার হবে। আমি তার কাছে হাত জোড় পর্যন্ত করতে রাজি আছি, কিন্তু কে যাবে? তোর জায়গায় যদি আমি চলে যাই? কি বললি, তুই যাবি? থ্যাংক ইউ ভেরি মাচ, তুই আমার চিন্তা শেষ করে দিলি ভাই। রজত শুধু শুধু আমাকে থ্যাংক ইউ বলছে। থ্যাংক ইউ তো আমাকে বলা দরকার। এবার আমি পূজার থেকে মুক্তি পেয়ে আরামে মুম্বাই শহরে থাকতে পারবো। এরপর সুরেশ অফিস থেকে বাড়ি ফিরে সকলকে তার মুম্বাই যাওয়ার কথা জানায়। এইভাবে কিছু দিন কেটে যায় এবং কয়েকদিন পর পূজা দুঃখী হয়ে সুরেশের জামা কাপড় প্যাকিং করতে শুরু করে। তুমি আমাকে একা ফেলে রেখে অন্য জায়গায় চলে যাচ্ছ, আমার অনেক খারাপ লাগছে। আরে পূজা, আমারও খারাপ লাগছে, কিন্তু কি আর করব বলো, কাজ তো করতেই হবে। আবার কবে ফিরবে? আরে তুমি চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি ফিরে আসবো। পরের বার তোমাকেও সঙ্গে নিয়ে যাব। তুমি সত্যি কথা বলছো? আরে হ্যাঁ, সত্যি কথা বলছি। আমি কি কোনোদিন মিথ্যে বলি? কিছু সময় পর সুরেশ তার জামা কাপড় নিয়ে মুম্বাই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সুরেশের চলে যাওয়ার পর পূজা অনেক দুঃখী হয়ে যায়। বৌমা, দুঃখ পেও না, সুরেশ তো বলেই দিয়েছে যে পরের বার সে তোমাকে নিয়ে যাবে। তারপর সুরেশ যতদিন মুম্বাই শহরে চাকরি করবে ততদিন তোমরা একসঙ্গে সেখানেই থাকবে। আর দুঃখ করো না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। সুরেশ আমাকেও বলেছে যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। অপরদিকে সুরেশ মুম্বাই শহরে পৌঁছানোর পর থাকার জন্য ফ্ল্যাটের খোঁজ করতে শুরু করে। সুরেশ একা হওয়ায় তাকে কেউ ফ্ল্যাট দেওয়ার জন্য রাজি ছিল না। শেষমেশ সুরেশ ক্লান্ত হয়ে রাস্তার ধারের একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। কোন সমস্যায় পড়ে গেলাম? সিঙ্গেল ছেলেদের কেউ ফ্ল্যাট দেওয়ার জন্য রাজি হচ্ছে না। পূজার সঙ্গে না থাকার জন্য এখানে এসেছিলাম, কিন্তু এখানে যে কাপেল ছাড়া কেউ রুম দিতে চাইছে না। সুরেশ বসে বসে এই সমস্ত কথা ভাবছিল। এমন সময় একটি গাড়ি এসে তার সামনে দাঁড়ায় এবং গাড়ি থেকে একজন মেয়ে নেমে আসে। আরে শিল্পা, তুমি এখানে? এইটা তো আমার জিজ্ঞাসা করা দরকার। তুমি এত বড় একটা ব্যাগ নিয়ে এখানে বসে বসে কি করছো? কি আর বলবো শিল্পা, আমি চাকরি এখানে শিফট করে নিয়েছি, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম কেউ সিঙ্গেল ছেলেদের রুম দিতে চায় না। অনেক ফ্ল্যাট দেখার পর এখানে বসে আছি। তুমি মুম্বাই আসবে এটা তো আমাকে বলতেই পারতে। কি করে বলতাম, তোমার হয়তো মনে নেই, আমরা নাম্বার এক্সচেঞ্জ করিনি। আচ্ছা ঠিক আছে, চলো আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে। তোমাদের সঙ্গে মানে? আমাদের বাড়িতে আমি আর আমার দাদা থাকি। তুমি আমাদের সঙ্গে থাকলে দাদার কোনো আপত্তি হবে না। সে সবসময় নিজের গান নিয়ে ব্যস্ত থাকে। তাছাড়া তাকে আমি তোমার ব্যাপারে অনেক কথাই বলেছি। শিল্পার কথায় সুরেশ তাদের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর শিল্পা সুরেশকে সঙ্গে নিয়ে তাদের বাড়ি পৌঁছায়। দাদা, এ হলো সুরেশ, তোমাকে যার ব্যাপারে বলেছিলাম। আজ থেকে সুরেশ আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবে। হাই সুরেশ, আমার নাম রমেন, আমি শিল্পার দাদা। শিল্পার মুখে তোমার কথা অনেক শুনেছি। দাদা, তুমি সুরেশকে তার রুমটা দেখিয়ে দাও। সুরেশ, তুমি দাদার সঙ্গে যাও,
কাল অফিসে গিয়ে তোমাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে এবার থেকে আমরা একই অফিসে কাজ করব। এরপর রমেন সুরেশকে একটা রুম দেখিয়ে দেয়। পরের দিন সকালে শিল্পা অফিসে গিয়ে সকলের সঙ্গে সুরেশের পরিচয় করিয়ে দেয়। এইভাবে শিল্পাদের বাড়িতে 4 দিন কেটে যায়। এরকমই একদিন, আরে সুরেশ, তুমি দাদার সঙ্গে বসে কি করছো? রমেন গানের প্র্যাকটিস করছে, আমি তাই দেখছি। দাদার গান করা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যেতে পারে। চলো আমরা বরং বাইরে গিয়ে একটু ঘুরে আসি। শিল্পা, তোমাকে একটা কথা বলার ছিল। এখানে থাকতে আমার 4 দিন হয়ে গেছে, তাই ভাবছিলাম কাল আমি অন্য এক জায়গায় শিফট হয়ে যাব। কিছুটা দূরে একটা ফ্ল্যাট দেখেছি। তুমি অন্য কোথাও যাওয়ার কথা বলছো কেন? তোমার কি এখানে থাকতে ভালো লাগছে না? সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এভাবে তোমাদের বাড়িতে থাকা ঠিক হবে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই বাড়িতে মাত্র আমরা দুজনই থাকি। এত বড় বাড়িতে আর একজন থাকলে তাতে সমস্যা কিসের? দাদা, তুমি কিছু বলো না। হ্যাঁ সুরেশ, তুমি এখানে থাকো। তুমি থাকলে আমার গানের প্র্যাকটিস করতে আরো ভালো লাগবে। এবার দাদাও যখন বলে দিয়েছে আর তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। আর যখন তোমার ফ্যামিলি এখানে চলে আসবে তারপর চলে যেও। ফ্যামিলি? তাহলে তো মনে হয় আমাকে সারা জীবন এখানেই থাকতে হবে। আচ্ছা, তার মানে তুমিও আমাদের মতো, তোমারও কেউ নেই। তাহলে তো তুমি খুব ভালোভাবেই আমাদের সঙ্গে থাকতে পারবে। এরপর থেকে সুরেশ শিল্পাদের সঙ্গে থাকতে শুরু করে। সুরেশ এবং শিল্পা অফিস টাইমের পর একসঙ্গে ঘুরে বেড়াতো এবং সবসময় একে অপরের কথা চিন্তা করত। এরকমই একদিন রাতে শিল্পাদের বাড়ির হল রুমে। আরে, তুমি এখনো ঘুমাওনি কেন? না, ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম পাচ্ছে না। আমারও ঘুম আসছে না। একটা কথা জানো শিল্পা, কখনো কখনো চুপ করে থাকা অনেক কিছু বলে দেয়। তুমি ঠিক বলেছ, কিন্তু মাঝে মাঝে সাহস করে বলে দেওয়াটাই ভালো। শুধু বলে দিলেই সবকিছু পাওয়া যায় না শিল্পা, অনেক কিছু ভাগ্যের উপর নির্ভর করে। সুরেশ হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সাহস করে বলতে পারছে না। শিল্পাকে এটাও বলতে পারবো না যে আমি তাকে ভালোবাসি। আমি কোন মুখ নিয়ে বলবো এখন যে আমার জীবনে অন্য একজন চলে এসেছে? তুমি অনেক দেরি করে আমার লাইফে এসেছো শিল্পা। সুরেশ যখন সাহস করে বলতে পারছে না, তাহলে আমিও কিছু বলবো না। সে ছেলে, তাকেই আগে সাহস দেখাতে হবে। আমার ইচ্ছা থাকলেও ভাগ্যের কাছে আমি অসহায়। শিল্পাকে পছন্দ করার কথা আমি কোনোদিন বলতে পারবো না। শিল্পা এবং সুরেশ মনে মনে নানা রকমের কথা চিন্তা করতে থাকে, কিন্তু কেউ কিছুই বলে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘুমাতে যাই। ঠিক আছে, আমিও নিজের রুমে যাচ্ছি। পরের দিন সকালে শিল্পা এবং সুরেশ যখন হলরুমে বসেছিল, এমন সময় রমেন মিষ্টির বাক্স নিয়ে সেখানে আসে। নাও নাও, তোমরা মিষ্টি খাও। আরে, কি হয়েছে দাদা, সকাল সকাল মিষ্টি কেন? আরে, একটা খুশির খবর আছে। একটা কোম্পানির কাছে আমি ভালো অফার পেয়েছি। আমার নিজের গানের সঙ্গে একটা ভিডিও করে জমা দিতে হবে। এর জন্য কোম্পানি আমাকে 1 লাখ টাকা দেবে। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। এতদিন পর তুমি নিজের পরিশ্রমের ফল পেতে চলেছো। ওসব ঠিক আছে, কিন্তু এই কাজে তোর এবং সুরেশের সাহায্য লাগবে। আমি যে ভিডিও করব সেই ভিডিওতে তোদের দুজনকেই অ্যাক্টিং করতে হবে। কিন্তু দাদা, আমরা অ্যাক্টিং কিভাবে করব? আরে, তোরা চাইলে সবকিছু করতে পারবি। আসলে এমন সময় কন্ট্রাক্ট পেয়েছি যে এই ভিডিওটা করার জন্য কোনো আর্টিস্ট খুঁজে পাচ্ছি না। তবে চিন্তা করিস না, তোদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। তুমি কি বলো সুরেশ, তোমার কোনো সমস্যা নেই তো? তুমি যখন রাজি, তাহলে আমারও কোনো সমস্যা নেই। কয়েকদিন পর সুরেশ এবং শিল্পা রমেনের মিউজিক ভিডিওতে প্রেমিকের অ্যাক্টিং করে। মিউজিক ভিডিও শেষ করার পর রাতে বাড়ি ফিরে সুরেশ এবং শিল্পা সারা রাত শুটিং এর ব্যাপারে আলোচনা করতে থাকে এবং একসঙ্গেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুরেশ যখন হলরুমে ছিল, এমন সময় শিল্পা চা হাতে নিয়ে তার কাছে আসে। কি হলো সুরেশ, তুমি কি ভাবছো? আমাকে ক্ষমা করে দাও শিল্পা, কাল রাতে যা হয়েছে সেটা ঠিক ছিল না। জীবনে কখনো কখনো ভুল হয়ে যায়। আমি বুঝতে পেরেছি যে আমরা দুজন একে অপরকে পছন্দ করি। আমাদের বিয়ে হয়ে গেলে সব সমস্যা শেষ হয়ে যাবে। শিল্পার মুখে বিয়ের কথা শুনে সুরেশ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর শিল্পা সুরেশকে চা দেয়। কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? না না, কিছু হয়নি। তুমি আজব একটা মানুষ। আই লাভ ইউ বলতে অনেক সময় লাগিয়ে দিলে। জানি না বিয়ে করতে কতদিন সময় নেবে। সুরেশ, আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই, তারপর আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব। আমরা কালকে বিয়ে করে নেব।
এবার আমি শিল্পাকে কিভাবে বোঝাবো যে আমি আগে থাকতে বিবাহিত? শিল্পার কথা শুনে সুরেশ কিছু বলতে পারে না এবং পরের দিনই একটি মন্দিরে গিয়ে সুরেশ শিল্পার সঙ্গে বিয়ে করে নেয়। অপরদিকে কলকাতা শহরে, মা, কতদিন হয়ে গেল কিন্তু সুরেশ একবারও ফোন করেনি। সে কি শহরে গিয়ে আমাকে ভুলে গেছে? তুমি দুঃখ করো না বৌমা, সব কিছু ঠিক হয়ে যাবে। শাশুড়ির কথা শুনে পূজা কান্নাকাটি করতে করতে নিজের রুমে চলে যায়। এরপর কমলা দেবী তার স্বামীর কাছে আসে। তুমি সব সময় নিজের কাজ নিয়ে পড়ে থাকো, বাড়িতে কি হচ্ছে কোনো জিনিস দেখোই না। আরে কি হয়েছে? তুমি সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? পূজা আগে সারা দিন হাসি খুশি থাকতো, কিন্তু যখন থেকে সুরেশ মুম্বাই গেছে তারপর থেকে সে অনেক দুঃখী হয়ে গেছে। সব সময় সুরেশের ফোন আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু ওই সুরেশ তাকে একবারও ফোন করে না। এমন কিসের কাজ যার জন্য বাড়িতে একবার ফোন করতে পারছে না? মনে হচ্ছে মুম্বাই গিয়ে সে সবকিছু ভুলে গেছে। তার কোনো একটা ব্যবস্থা করতে হবে। এবার আমি দেখছি কি করা যায়। সেদিন রাতের বেলা মুম্বাই শহরে। কি ভাবছো সুরেশ? ভাবছি আমরা দুজন এত কাছাকাছি এসে গেছি, তারপরেও কেমন যেন একটা দূরত্ব আছে। আচ্ছা সুরেশ, তুমি আমাকে বিয়ে করে হ্যাপি আছো তো? এসব প্রশ্নের কোনো উত্তর হয় না শিল্পা, নিজের থেকে বুঝে নিতে হয়। তোমার কি মনে হয় সেটা বলো। তুমি আসার পর আমার জীবন অনেক ভালো হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সুরেশ। পরের দিন সকালে সুরেশ যখন অফিসে ছিল এমন সময় তার বাবা তাকে ফোন করে। হ্যালো, হ্যাঁ বাবা বলো। তোর কি মাথা খারাপ হয়েছে সুরেশ? মুম্বাই শহরে গিয়ে তোর কি ডানা গজিয়েছে? কেন বাবা, কি হয়েছে? তুমি এরকম করে বলছো কেন? আমার কথা কান খুলে শোন। 1 সপ্তাহের মধ্যে তুই বাড়ি ফিরে বৌমাকে সঙ্গে নিয়ে যা। যদি তুই না আসিস তাহলে আমি নিজে গিয়ে বৌমাকে সেখানে দিয়ে আসবো। বাবা, কাজের অনেক চাপ আছে, তবে তুমি চিন্তা করো না, আমি কয়েকদিনের মধ্যে কাজ শেষ করে যাওয়ার চেষ্টা করব। পূজাকে নিজের সঙ্গে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, বস ডাকাডাকি করছে, এখন আমি রাখি। সুরেশ এই বলে ফোন কেটে দেয়। কি হয়েছে বাবা? সুরেশ কি বললো? সে কবে আসছে? তাকে আমি খুব ভালো করে জানি। সে প্রথম থেকে খুব মিথ্যে কথা বলে। আমি জানতাম সে এরকম কিছু একটা করবে। তাহলে কি সুরেশ আসবে না? তুমি চিন্তা করো না বৌমা, কি করতে হবে আমি ভেবে নিয়েছি। এবার আমি তাকে জব্দ করব। এরপর পূজা বাড়ির কাজ করতে শুরু করে দেয়। পরের দিন সকালে পূজা যখন তার শাশুড়ির সঙ্গে হল রুমে বসেছিল এমন সময় সুরেশ তাড়াহুড়ো করে সেখানে আসে। মা, মা, তুমি ঠিক আছো তো মা? আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক আছি। তাহলে তোমার শরীর খারাপ বলে আমাকে এখানে ডাকলে কেন? তুমি জানো আমার কত চিন্তা হচ্ছিল। তাড়াহুড়োর মধ্যে প্রথম ফ্লাইট ধরেই আমি কলকাতা ফিরে এসেছি। যা জিজ্ঞাসা করার তোর বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। উফ, তার মানে বাবা মিথ্যে কথা বলে আমাকে বাড়িতে ডেকেছে। এসব কাজ আমার একদম পছন্দ হয় না। এরপর সেদিন দুপুরবেলা সকলে একসঙ্গে খেতে বসলে সুরেশ বলে, বাবা, অফিস থেকে আমাকে একদিনেরও ছুটি দেয় না, কাজের অনেক চাপ আছে। তুমি মিথ্যে কথা বলে আমাকে বাড়িতে ডাকলে কেন? মাথা মোটা ছেলে কোথাকার, তুই সেখানে থাকবি আর তোর বউ এখানে থাকবে? বাবা, সেখানে বাড়ি পাওয়া যায় না, একটা ঘরে 10 জন করে থাকতে হয়। সেখানে যখন বাড়ি পাওয়া যাচ্ছে না তাহলে ওই চাকরি ছেড়ে এখানে চলে আয়। এখনো আমার সেই ক্ষমতা আছে যে আমি সারা জীবন তোকে বসিয়ে খাওয়াতে পারবো। এসব তুমি কি বলছো বাবা? আমি এত ভালো চাকরি ছেড়ে দেব? ভালো চাকরি না চাই, আমার একটা কথা পরিষ্কার শুনে রাখ। যদি তুই মুম্বাই যেতে চাস তাহলে বৌমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে আমি তোকে বাড়ির বাইরে পা রাখতে দেব না। বাবার কথা শুনে সুরেশ চিন্তিত হয়ে পড়ে। বাড়িতে 2 দিন কাটানোর পর সুরেশ পূজাকে নিয়ে মুম্বাই যাওয়ার জন্য রাজি হয়ে যায়। একদিন রান্নাঘরে, শোনো পূজা, শুনেছি মুম্বাই অনেক বড় শহর, সেখানে সাবধানে থাকবে। আপনি চিন্তা করবেন না মা, আমার কোনো রকমেরই অসুবিধা হবে না। আর একটা কথা ভালো করে মনে রাখো, স্বামীকে সব সময় নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করবে, সে যেন অন্য কোনো মেয়ের কাছে যেতেও না পারে। ঠিক আছে মা, আপনার কথা আমি মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, চলো এবার তোমাদেরকে বের হতে হবে। আমি কয়েকটা খাবার প্যাকিং করে দিয়েছি, সেখানে গিয়ে খেয়ে নিও। আচ্ছা বৌমা, জামা কাপড় সব প্যাকিং করে নিয়েছো তো? হ্যাঁ মা, আমি সবকিছু প্যাকিং করে নিয়েছি।
মুম্বাই যাওয়ার আনন্দে কাল রাতেই জামা কাপড় সব নেওয়া হয়ে গেছে। এরপর সুরেশ এবং পূজা বাড়ি থেকে বের হওয়ার জন্য তৈরি হয়। আমার কথা ভালো করে শুনে রাখ সুরেশ, যদি তোর জন্য বৌমার কোনো রকম কষ্ট হয় তাহলে আমি তোকে ছাড়বো না। ভালো করে বৌমায়ের খেয়াল রাখবি। ঠিক আছে বাবা, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এরপর সুরেশ এবং পূজা এয়ারপোর্টে গিয়ে মুম্বাই যাওয়ার জন্য প্লেনে উঠে পড়ে। তুমি জানো আমি প্রথমবার প্লেনে উঠেছি, তাই আমার একটু ভয় করছে। কোন রকম দুর্ঘটনা হবে না তো? না, কিছু হবে না। তুমি কি সবসময় প্লেনে যাতায়াত করো? আমার খুব মাথা যন্ত্রণা করছে, তুমি একটু চুপ করে বসো। মাথা যন্ত্রণা করছে? তাহলে ওষুধ খেয়ে নাও, আমার ব্যাগে ওষুধ আছে। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। তুমি একটু চুপ করে বসে থাকো, তাতেই আমার মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। কিছু সময় পর তারা প্লেন থেকে নেমে পড়ে। সুরেশ এয়ারপোর্ট থেকে বাইরে আসার সময় দেখে শিল্পা তার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে। এটা দেখে সুরেশ অবাক হয়ে যায়। কি হলো, তুমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলে কেন? পূজা, তুমি একটা কাজ করবে? তুমি ওই চেয়ারে গিয়ে বসো, আমি একটু পর আসছি। আমার একটা কাজ মনে পড়েছে। না, আমি তোমাকে ছাড়বো না। তুমি যেখানে যাবে আমিও তোমার সঙ্গেই যাব। আরে তুমি বুঝতে পারছো না, এটা মুম্বাই শহর, এখানে অনেক কষ্ট করে গাড়ি পাওয়া যায়। আমি একটা গাড়ি বুকিং করছি, তুমি ততক্ষণ এখানে ওয়েট করো। এই নাও, জামা কাপড়ের ব্যাগটা তোমার সঙ্গে রাখো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। এরপর পূজা জামা কাপড়ের ব্যাগ নিয়ে এয়ারপোর্টের বাইরে একটি চেয়ারে বসে পড়ে। অপরদিকে সুরেশ শিল্পার কাছে যায়। আরে শিল্পা, তুমি এখানে কেন? আমি প্রত্যেকদিন এখানে আসি, তুমি আমাকে না বলে কলকাতায় ফিরে গেলে, তাই আমি প্রত্যেকদিন এসে তোমার অপেক্ষা করতাম। এবার চলো, বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর সুরেশ শিল্পার সঙ্গে বাড়ি ফিরে আসে। আচ্ছা সুরেশ, তুমি একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আরে আরে, একটা জিনিস ভুলে গেলাম। কি ভুলে গেলে আবার? আমার একটা ব্যাগ এয়ারপোর্টে ছেড়ে গেছে। আমার বন্ধু বিশ্বাস করে আমাকে দিয়েছিল, তার মধ্যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। একটা জায়গায় পৌঁছাতে হবে, আমি গিয়ে নিয়ে আসছি। এতক্ষণ পর্যন্ত কেউ হয়তো ব্যাগটা নিয়ে চলে গেছে, এবার গেলে কোনো লাভ হবে না। আরে না না, কেউ নিয়ে যাবে না, তুমি বাড়িতেই থাকো, আমি নিয়ে আসছি। এরপর সুরেশ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং এয়ারপোর্টে পৌঁছায়। সুরেশ এয়ারপোর্টে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও পূজাকে দেখতে পায় না। এরপর সুরেশ শহরের বিভিন্ন জায়গায় পূজার খোঁজ করতে শুরু করে। পূজার খোঁজ করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সুরেশ তাকে খুঁজে পায় না। এটা কি হয়ে গেল? পূজা এখানকার কোনো রাস্তা জানে না, সে কোথায় গেল কিছু বুঝতে পারছি না। এবার আমি বাড়িতে কি বলবো? আমি কেমন সর্বনাশ করে দিলাম। রাত পর্যন্ত খোঁজাখুঁজি করার পর সুরেশ হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। কি হয়েছে সুরেশ? তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তুমি সকাল থেকে এখন পর্যন্ত তোমার ব্যাগ খোঁজাখুঁজি করছিলে, নিশ্চয়ই সেই ব্যাগটা পাওয়া যায়নি, তাই তোমার এরকম অবস্থা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি শিল্পা, এবার আমি কি করব? যা হওয়ার ছিল হয়ে গেছে, আর চিন্তা করো না। আরে জামাই বাবু, তুমি চিন্তা করো না, আমি পুলিশ স্টেশনে কমপ্লেন করে দেব। কয়েকদিনের মধ্যেই তোমার ব্যাগ পাওয়া যাবে। এখন গরম গরম চা খেয়ে মাথা ঠান্ডা করো। দাঁড়াও, আমি চা আনতে বলছি। আরে শুনছো, তার কি যেন নাম ছিল? তাড়াতাড়ি আমাদের জন্য চা নিয়ে এসো। কিছু সময় পর এক মেয়ে তাদের জন্য চা নিয়ে আসে। মেয়েটিকে দেখার সঙ্গে সঙ্গেই সুরেশ অবাক হয়ে যায়, কারণ সেই মেয়েটি অন্য কেউ ছিল না, বরং পূজা ছিল। পূজাও সুরেশকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আরে তোমরা এমন অবাক হয়ে আছো কেন? দাঁড়াও, আমি তোমাদের আলাপ করিয়ে দিই। স্টেশনে তুমি নিজের ব্যাগ হারিয়ে ফেললে, আর এই মেয়েটা নিজের স্বামীকে হারিয়ে ফেললো। তোমার কি নাম জানো? হ্যাঁ পূজা। আচ্ছা পূজা, এ হলো আমার জামাইবাবু, তার মানে আমার বোনের বর সুরেশ। আরে দাদা, তুমি এই মেয়েটাকে কিভাবে পেলে সেটাও বলে দাও। আমি নিজের বন্ধুকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসছিলাম, তারপর দেখলাম অনেকগুলো গহনা পরা এই মেয়েটি জোরে জোরে কান্নাকাটি করছে। আমি ভাবলাম যে নতুন শহর, মেয়েটাকে কেউ গহনার লোভে কিডন্যাপ না করে নেয়, তাই মেয়েটাকে নিয়ে আমাদের বাড়ি চলে এলাম। রমেন যখন সকলকে এসব কথা বলছিল, এমন সময় পূজা সেখান থেকে চলে যায়। কোনো খারাপ লোক এই মেয়েটির সঙ্গে কলকাতায় বিয়ে করে মুম্বাই নিয়ে এসেছে, আর এয়ারপোর্টে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। ভালো হয়েছে দাদা মেয়েটিকে দেখে নিয়েছে, না হলে মেয়েটার সঙ্গে যে কি হতো কেই জানে। সেদিন রাতের বেলা শিল্পা ঘুমিয়ে পড়ে, কিন্তু সুরেশের চোখে ঘুম আসে না। সে শুয়ে শুয়ে পূজার কথায় চিন্তা করতে থাকে।
অপরদিকে পূজা রান্নাঘরে কান্নাকাটি করতে থাকে। এরপর মাঝরাতে সুরেশ রুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং পূজার সঙ্গে দেখা করতে রান্নাঘরে যায়। সুরেশ রান্নাঘরে গিয়ে দেখে পূজা মেঝের উপরে ঘুমিয়ে রয়েছে। তুমি কি ঘুমিয়ে পড়েছো পূজা? আরে তুমি এখানে? চুপ করো, চুপ করো, কেঁদো না, কেউ শুনতে পেয়ে যাবে। তুমি কি ওই মেয়েটার সঙ্গে বিয়ে করে নিয়েছো? হ্যাঁ পূজা, আমি ভুল করে ফেলেছিলাম, আমার কাছে কোনো উপায় ছিল না। না, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। আমি জানি আমি দেখতে অনেক খারাপ, ওই মেয়েটি অনেক সুন্দর দেখতে, তোমার সঙ্গে খুব ভালো মানায়। আমি তোমাকে আনার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও চলে গিয়েছিলে, তুমি সেখানে ছিলে না। আমি একটা কথা বলতে এসেছি যে তুমি কিছুদিনের জন্য নিজের বাবার কাছে চলে যাও। কিভাবে যাব? বাবা আমার বিয়ে নিয়ে কত চিন্তিত ছিল। আমার বিয়ে দিয়ে বাবা অনেক হাসি খুশি আছে। বাবা যদি এসব ব্যাপারে জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। তাছাড়া তোমার বাবাও যদি এসব ব্যাপারে জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা ঘর ভাড়া নিয়ে নিচ্ছি, তুমি সেখানে খুব ভালোভাবে থাকতে পারবে। আমি তোমাকে কোনো রকমের অসুবিধা হতে দেব না। তুমি আমাকে এখান থেকে যেতে বলো না, এখানে থাকলে আমি তোমার কাছাকাছি থাকতে পারবো। তাছাড়া এই বাড়িতে একটা চাকরেরও দরকার, আমি এই বাড়ির সব কাজ করে দেব। এখানে থাকলে আমি সবসময় তোমাকে দেখতে পাবো। কিন্তু পূজা, আমি কাউকে কিচ্ছু বলবো না সুরেশ, যে তুমি আমার স্বামী, আমি প্রতিজ্ঞা করছি। পূজার কথা শুনে সুরেশ অনেক দুঃখী হয়ে যায় এবং নিজের রুমে চলে আসে। পরের দিন সকালবেলা পূজা যখন রান্না করছিল এমন সময় শিল্পা সেখানে আসে। কি করছো পূজা? এই তো রান্না করার জন্য ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি রান্নার ব্যবস্থা করো, আমি চা বানিয়ে ফেলি। না মেম সাহেব, তোমাকে চা বানাতে হবে না, আমি চা বানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চা বানাও, আমি সুরেশকে ঘুম থেকে তুলে দিই। এরপর শিল্পা সুরেশকে ঘুম থেকে তোলার জন্য তার কাছে আসে। অপরদিকে কলকাতা শহরে। আরে অজয়, কোথায় গেলি? আরে মদন, তুই আজ এতদিন পর আমাদের কথা মনে পড়লো? হ্যাঁ, অনেকদিন থেকে মেয়েটার কথা এবং তোদের কথা মনে পড়ছিল, তাই দেখা করতে চলে এলাম। এই নে, কিছু মিষ্টি নিয়ে এসেছি, এটা রেখে দে। আমাদের সঙ্গে তো দেখা হয়ে গেল, কিন্তু তোর মেয়েকে দেখার জন্য এখনো অনেক দূর যেতে হবে। তার মানে? তার মানে তোর মেয়ে এখন মুম্বাই শহরে থাকে, সুরেশ সেখানে চাকরি করছে, তারা দুজন খুব সুখে দিন কাটাচ্ছে। আচ্ছা, তাহলে সুরেশ পূজাকে সঙ্গে নিয়ে গেছে? ছেলে নিজের বউকে নিয়ে যাবে না, তাহলে কি তোকে আর আমাকে সঙ্গে নিয়ে যাবে? মেয়েটাকে দেখতে অনেক ইচ্ছা করছে যেন সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, দেখা করতে যাব, এখন ভালো করে খাওয়া দাওয়া করে তারপর চিন্তা করা যাবে। অপরদিকে মুম্বাই শহরে পূজা যখন বসে বসে সুরেশের জুতো পরিষ্কার করছিল এমন সময় শিল্পা সেখানে আসে। আরে পূজা, তুমি জুতো পরিষ্কার করছো কেন? জুতো পরিষ্কার করার জন্য রাস্তার অনেক মুচি থাকে। মেম সাহেব, মালিকের জুতো পরিষ্কার করতে লজ্জা কিসের? এসব কাজের জন্য বাইরে সময় নষ্ট করতে হবে না, এবার থেকে মালিকের জুতো আমি পরিষ্কার করে দেব। এরপর সেদিন সন্ধ্যাবেলায় সকলে একসঙ্গে বসে চা খাচ্ছিল এমন সময় রমেন বলে, আরে পূজা, আমি তোমার স্বামীকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। অনেকজনকে জিজ্ঞাসা করে দেখলাম, তাছাড়া তোমার কাছে স্বামীর কোনো ছবি থাকলে খুঁজতে একটু সুবিধা হতো। আচ্ছা পূজা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। পূজা বসো, তুমি আমাদের বাড়ির একটা সদস্য। আচ্ছা পূজা, তোমার পরিবারের কারোর নাম ঠিকানা কিছু জানা নেই? এই পৃথিবীতে আমার আর কেউ নেই, শুধুমাত্র আমার স্বামীই আছে। তাহলে তোমার স্বামী কেমন দেখতে এটা অন্তত বলো। তার ব্যাপারে কি আর বলবো, সে খুব ভালো মানুষ, তাকে দেখতে অনেক সুন্দর। তুমি যাকে ভালো মানুষ মনে করো সে তোমাকে ধোঁকা দিয়েছে, সে তোমাকে একা ফেলে কোথাও চলে গেছে। না মেম সাহেব, সে আমাকে একা ফেলে যায়নি, সে আমাকে খুঁজতে গিয়েছিল। তার হয়তো কোনো সমস্যা আছে, তাই সে আমার সঙ্গে থাকতে পারছে না। পূজা, তুমি অনেক ভালো মেয়ে, আমি বুঝতে পারছি তুমি নিজের স্বামীর জন্য কত কষ্ট পাচ্ছ, কিন্তু তোমার স্বামী খুব খারাপ লোক। তুমি এত ভালো হওয়ার পরেও সে তোমার ব্যাপারে একটু চিন্তাও করলো না, সে অনেক নীচ প্রকৃতির মানুষ। না মেম সাহেব, না, আমি নিজের স্বামীর বিরুদ্ধে আর কোনো কথা শুনতে পারবো না, সে যেমনই হোক সে আমার স্বামী। পূজা এই বলে কান্নাকাটি করতে করতে সেখান থেকে চলে যায়।
পূজার এরকম ব্যবহার দেখে সকলে অনেক দুঃখী হয়ে যায়। পরের দিন সকালে, আরে আজ এত বেলা হয়ে গেল, কিন্তু পূজা এখনো পর্যন্ত ব্রেকফাস্ট দেয়নি কেন? পূজা, পূজা, কি হয়েছে মেম সাহেব? তুমি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট বানাওনি কেন? দিদি, আজ তো কোনো রকমের খাবার পাওয়া যাবে না। তুমি জানো না আজকে তো মেয়েদের উপবাস। উপবাস মানে? মেম সাহেব, তুমি এটাও জানো না বছরে একবার মেয়েদেরকে তাদের স্বামীর জন্য উপোস করতে হয়, এতে স্বামীদের আয়ু অনেক বেড়ে যায়। আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না, তাছাড়া কিভাবে উপোস করতে হয় আমি তো সেটাও জানি না। আচ্ছা, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মেম সাহেব, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। চলো আমার সঙ্গে এসো, আমরা গিয়ে পূজা করি। আচ্ছা ঠিক আছে, চলো। আমিও চাই সুরেশের আয়ু যেন অনেক বেড়ে যায়, তার জন্য এইটুকু তো করতেই হবে। এরপর পূজা শিল্পাকে নিয়ে পূজা ঘরে চলে যায় এবং সেখানে উপোসের জন্য সমস্ত রকমের বিধি পালন করতে শুরু করে। এভাবে সমস্ত রকমের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলায় সুরেশ যখন তার রুমে বসেছিল, এমন সময় শিল্পা তার কাছে যায়। সুরেশ, চলো আমার সঙ্গে। আরে কোথায় যাব? এখন কোনো কথা বলতে হবে না, তুমি চুপ করে বাড়ির ছাদে চলো, একটা কাজ আছে। এরপর শিল্পা সুরেশকে নিয়ে বাড়ির ছাদে চলে যায়। আরে শিল্পা, তুমি আমাকে এখানে কি করতে নিয়ে এসেছো? পূজা, আমি সুরেশকে নিয়ে চলে এসেছি। খুব ভালো করেছো মেম সাহেব, চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে, এবার বাকি কাজগুলো করতে হবে। সুরেশ, তোমার দীর্ঘ আয়ুর জন্য আজ আমি উপবাস করেছি। এসব ব্যাপারে তুমি কি করে জানলে? পূজা আমাকে শিখিয়েছে। পূজা, এবার আমাকে কি করতে হবে বলো। মেম সাহেব, আমি যেমনটা করছি তুমিও ঠিক তেমনটাই করো। এরপর পূজা এবং শিল্পা একসঙ্গে চাঁদের দিকে মুখ করে বাটি থেকে জল ফেলে। মেম সাহেব, এবার আমার মতো এই চালনি হাতে নাও আর আর সেটা দিয়ে চাঁদ দেখো। এবার ধীরে ধীরে চালনিটা বাবুর দিকে করে চালনি থেকে বাবুকে দেখো। এভাবে পূজা এবং শিল্পা একই সঙ্গে তাদের উপোসের সমস্ত নিয়ম পালন করে নেয়। এরপর পূজা এবং শিল্পা সুরেশের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেয়। আমার কর্তব্য পূরণ হলো, আমাকে আশীর্বাদ করো। আচ্ছা, এবার এটা বলতে হবে, আমার কর্তব্য পূরণ হলো, আমাকে আশীর্বাদ করো। এরপর পূজা রান্নাঘরে চলে যায়। পূজা যখন রাতের খাবার রান্না করছিল, এমন সময় হাতে ফুল নিয়ে রমেন তার কাছে আসে। আরে পূজা, আজ বাড়ি আসার সময় খুব ভালো ফুল দেখতে পেলাম, তাই তোমার জন্য নিয়ে এসেছি। এই নাও, এটা তুমি মাথায় লাগিয়ে নেবে। না না, আমি ফুল নেব না। আরে তুমি এত লজ্জা করছো কেন? ফুলটা তোমাকে খুব ভালো মানাবে। পূজা বারণ করতে থাকে, কিন্তু রমেন তার পরেও তাকে ফুল দেওয়ার জন্য জোর করছিল। ঠিক এমন সময় সুরেশ সেখানে চলে আসে। রমেন, তুমি রান্নাঘরে কি করছো? তুমি একটু সাইডে চলো, তোমাকে বলছি। আসলে ব্যাপার কি হয়েছে সুরেশ, আমি প্রেম করার চেষ্টা করছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে তোমার প্রবলেম হচ্ছে কেন সুরেশ? এটা আমাদের পার্সোনাল ব্যাপার। রমেন, তুমি এরকম বাজে কাজ করো না, একটা ভদ্র বাড়িতে এসব কাজ হয় না। আরে আমি তো প্রেম করে তার সঙ্গে বিয়ে করার চিন্তা করছি। এরকম কিছু করতে গেলে তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, হয়তো মার পর্যন্ত খেতে হতে পারে। আরে তার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, তুমি শুধু আমাদের বিয়ের ব্যবস্থা করো, আমি ঠিক পূজাকে বিয়ের জন্য রাজি করিয়ে নেব। রমেন এই বলে সেখান থেকে চলে যায়। রমেনের চলে যাওয়ার পর সুরেশ পূজার কাছে আসে। খবরদার পূজা, কারোর কাছ থেকে কিছু নেবে না। ওই রমেনের কাছ থেকে ফুল নিতে যাচ্ছিলে কেন? তার কাছ থেকে কিছু নিলে আমি তোমাকে মেরে ফেলবো, এই বলে দিলাম। সুরেশ এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। আমি কিছুই করলাম না, তারপরেও আমাকে রাগারাগি করে চলে গেল। পরের দিন বিকেল বেলায় পূজা যখন রান্না করছিল, এমন সময় সুরেশ তার কাছে আসে। পূজা, তুমি ফুল খুব পছন্দ করো, তাই তো? না না, আমি ফুল একদম পছন্দ করি না, আমি আর কোনোদিনও ফুল হাতে দেব না। আমি জানি তুমি ফুল পছন্দ করো, এই নাও, আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি। তুমি আমার জন্য ফুল নিয়ে এসেছো? আরে আসতে বলো, কেউ শুনতে পেয়ে যাবে। শোনো, এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। না, আমি কাউকে বলবো না। সুরেশ পূজাকে ফুল দেওয়ার পর নিজের রুমে চলে যায় এবং শিল্পাকেও ফুল দেয়। তোমার এত দেরি হলো কেন? তোমার কি মনে নেই আজ আমাদের বিয়ে বাড়িতে যেতে হবে? আরে আমি তাড়াতাড়ি চলে আসতাম, কিন্তু তোমার জন্য দেরি হয়ে গেল। আসলে তোমার জন্য এই ফুলটা আনলাম, তুমি এটা নাও, আমি 5 মিনিটে তৈরি হয়ে আসছি।
সুরেশ এই বলে শিল্পাকে ফুল দিয়ে সেখান থেকে চলে যায়। বেচারি পূজাকে কেউ কিছু দেয় না, কিছুটা ফুল তাকে দিলে তার খুব ভালো লাগবে। পূজা, পূজা। মেম সাহেব, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, ডেকেছি। দাঁড়াও, আমি তোমার মাথায় ফুল লাগিয়ে দিই। আরে, তোমার মাথায় তো আগে থাকতেই ফুল লাগানো, তুমি ফুল কোথায় পেলে? এটা তো বাবু দিয়েছে। বাবু দিয়েছে মানে? আসলে মানে মেম সাহেব, বাবু এই ফুলটা পুজোতে ব্যবহার করার জন্য দিয়েছিল, কিন্তু আমি ফুলটা মাথায় লাগিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছো। আর তৈরি হয়ে নাও, তুমিও আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে যাবে। না মেম সাহেব, আমি কোথাও যাব না, সবাই আমাকে দেখলে হাসাহাসি করে, আমাকে দেখতে অনেক খারাপ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তোমার এই খারাপ লাগা আমি চিরদিনের জন্য এবার শেষ করে ফেলবো। কাল আমি তোমাকে বিউটি পার্লার নিয়ে যাব। এরপর শিল্পা সুরেশের সঙ্গে বিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকালে শিল্পা পূজাকে সঙ্গে নিয়ে একটি বিউটি পার্লারে পৌঁছায়। পূজা কালো হতে পারে, কিন্তু পূজার স্কিন অনেক ভালো। আমাদের কাছে একটা থেরাপি আছে, যেটার পর পূজা অনেক ফর্সা হয়ে যাবে। ঠিক আছে, আপনি যা করার করুন, কিন্তু পূজাকে এত সুন্দর করে দেবেন যেন তাকে দেখে সবাই পাগল হয়ে যায়। এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজার ট্রিটমেন্ট চলে এবং ট্রিটমেন্টের পর পূজা দেখতে অনেক সুন্দর হয়ে যায়। সন্ধ্যাবেলায় শিল্পা পূজাকে নিয়ে বাড়ি ফিরে আসে। আরে সুরেশ, পূজা দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। আমি আর নিজের ভালোবাসা গোপন করে রাখতে পারবো না, আমি তার কাছে যাচ্ছি। এরপর রমেন পূজার কাছে গিয়ে তাকে ভালোবাসার কথা জানানোর চেষ্টা করতে থাকে। তুমি আমাকে বিরক্ত করছো কেন? আমাকে কাজ করতে দাও। আরে ওসব কাজ টাজ করতে হবে না, আমি তোমাকে এই বাড়ির মালিক করতে চাইছি। তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও, না হলে আমি কিন্তু জোর করব। রমেনের কথা শুনে পূজা রমেনকে একটি থাপ্পড় মারে এবং কান্নাকাটি করতে করতে রান্নাঘরে চলে যায়। অপরদিকে সুরেশ দূরে দাঁড়িয়ে সবকিছুই দেখে ফেলে। রমেন সুরেশকে এই ব্যাপারে বলতে গেলে সুরেশও রমেনকে একটি থাপ্পড় মারে। পূজা কেন চড় মেরেছে এটা বুঝতে পারলাম, কিন্তু তুমি কেন চড় মারলে এটা বুঝতে পারলাম না। আজ আমার কপালটাই খারাপ, একটু বাইরে থেকে ঘুরে আসি। পরের দিন দুপুরবেলায় পূজা যখন বাড়ির কাজ করছিল, এমন সময় দরজার বেল বেজে ওঠে। এরপর পূজা দরজা খুলে দেখে তার বাবা এবং শ্বশুর মশাই দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। পূজা এবং সুরেশ কি এই বাড়িতে থাকে? আমরা সুরেশের অফিস থেকে এই ঠিকানাটা পেয়েছি। পূজা আমার মেয়ে, তাকে একটু ডেকে দাও না। বাবা, তোমরা আমাকে চিনতে পারলে না? আমি পূজা। আরে এটা কি হয়ে গেল? আমার মেয়ে এরকম হয়ে গেল কিভাবে? তুই এত সুন্দর হয়ে গেলি কিভাবে পূজা? আরে মদন, এটা তো খুব ভালো হলো। এখানে আসার সঙ্গে সঙ্গে বৌমা আমাদেরকে অবাক করে দিল। বাবা, তোমরা বাড়ির ভেতরে চলে এসো, আমি তোমাদের জিনিসপত্র তুলে নিচ্ছি। পূজা তার বাবা এবং শ্বশুর মশাইকে নিয়ে রমেনের রুমে যায় এবং তাদের জলখাবার দিয়ে রুমের বাইরে বেরিয়ে আসে। সেদিন রাতের বেলা শিল্পা এবং সুরেশ অফিস থেকে বাড়ি ফিরে দুজোড়া নতুন জুতো দেখে পূজাকে বলে, আরে পূজা, এই জুতোগুলো কার? আসলে মেম সাহেব, গ্রাম থেকে দুজন লোক এসেছে, তারা রমেনের সঙ্গে শুটিং এর ব্যাপারে কিছু কথা বলতে চায়। আমি তাদেরকে রমেন বাবুর রুমে বসিয়ে দিয়েছি। এরপর শিল্পা নিজের রুমে চলে যায়। শিল্পার চলে যাওয়ার পর পূজা সুরেশকে বলে, সুরেশ, গ্রাম থেকে বাবা আর শ্বশুর মশাই এসেছে। এটা কি বলছো তুমি? আমি তাদেরকে বলে দিয়েছি যে তুমি কয়েকদিনের জন্য মুম্বাই শহরের বাইরে আছো, তুমি এখন তাদের সামনে যাবে না। আমি যেমন তেমন করে সকাল পর্যন্ত তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু পূজা, তুমি একা কিভাবে সামলাবে? সেটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি নিজের রুমে চলে যাও। পূজার কথা শুনে সুরেশ তাড়াহুড়ো করে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর রমেন বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে দেখে দুজন লোক তার রুমে বসে গানের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। আরে তোমরা কারা? এখানে কি করছো? আগে এটা বল, তুই কে? আমাকে তুই তোকারি করে কথা বললে? যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমরা ভালো করে আমাকে চেনো না। অজয়, আমার মনে হয় এই ছেলেটা কোনো গুন্ডা, এখানে চুরি করতে এসেছে। কি? এই ছেলেটার এত সাহস? এখনই আমি এর ব্যবস্থা করছি। কি রে ছেলেটা, আর একবার বল, তুই কি বলছিলি? আরে না না, আমি কিছু বলছিলাম না। আপনি দাঁড়িয়ে গেলেন কেন? বসুন বসুন, হয়তো আমি ভুল করে অন্য ঘরে চলে এসেছি, আমি যাই। রমেন এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রমেন গিয়ে ঘুমিয়ে পড়ে।
সেদিন রাতের বেলা পূজার বাবা যখন জল খাওয়ার জন্য রুমের বাইরে আসে তখন সে একটি ঘরের ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এরপর সে জানালার কাছে গিয়ে তাদের কথা শুনতে শুরু করে। সুরেশ, আমার খুব শরীর খারাপ লাগছে, তুমি রান্নাঘরে গিয়ে পূজাকে বলো আমার জন্য জল গরম করে দিতে। কিন্তু পূজা হয়তো এতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। আরে না না, আমি জানি সে ঘুমায়নি, সে এখনো পর্যন্ত হয়তো নিজের স্বামীর কথাই চিন্তা করছে। আরে আমি কি শুনছি? ছেলেটার গলা শুনে মনে হচ্ছে সেটা সুরেশের গলা। এটা কি? এখানে সুরেশের সঙ্গে অন্য মেয়ের ছবি রাখা আছে কেন? তারা বলছিল পূজার রান্নাঘরে আছে, যাই সেখানে গিয়ে দেখি। এরপর মদন বাবু তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য রান্নাঘরে আসে। আমি সব জানতে পেরে গেছি পূজা, এতক্ষণ পর্যন্ত তুই অনেক মিথ্যে কথা বলেছিস, তুই আমাদের কাছ থেকে নিজের কষ্ট লুকিয়েছিস। সেরকম কোনো ব্যাপার নেই বাবা, এখানে আমি অনেক খুশি আছি। এই দেখ, সুরেশের সঙ্গে এই মেয়েটার ফটো দেখে আমি সব বুঝতে পেরে গেছি যে তুই সুখী নেই। সুরেশ আমাদেরকে ধোকা দিয়েছে। না বাবা, সুরেশের কোনো দোষ নেই, সে অনেক ভালো। বাবা তার পছন্দ না জেনেই আমার সঙ্গে জোর করে তার বিয়ে দিয়ে দিয়েছিল। তুমি জানো বাবা, আমার সঙ্গে বিয়ে করার পর সুরেশের জীবন অনেক খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু পূজা, আমি তোর জীবন খারাপ হতে দেব না, আমি তোকে নিয়ে কলকাতা ফিরে যাব। না বাবা, সুরেশকে ছাড়া আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, এটাই আমার বাড়ি। বাবা, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি শ্বশুর মশাইকে এই ব্যাপারে কিচ্ছু জানাবে না, তাহলে সুরেশ আর আমার জীবন আরো বেশি খারাপ হয়ে যাবে। পূজা যখন নিজের বাবার সঙ্গে কথা বলছিল এমন সময় সুরেশ রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনতে থাকে। বাবা, এটা ঠিক যে সুরেশ অন্য একটা বিয়ে করে নিয়েছে, কিন্তু সে সবসময় আমার কথাই চিন্তা করতে থাকে। আমার কোনো জিনিসের প্রয়োজন হলে সে তাড়াতাড়ি ছুটে আসে। বাবা, তুমি শ্বশুর মশাইকে কিচ্ছু বলবে না, তুমি কাল সকালে শ্বশুর মশাইকে সঙ্গে নিয়ে কলকাতা ফিরে যাও। কিন্তু পূজা, তোকে এভাবে ছেড়ে আমরা কিভাবে চলে যাই? আমি তোমার হাত জোর করছি বাবা, তুমি কলকাতায় ফিরে যাও। যদি তোমাদের ব্যাপারে মেম সাহেব জানতে পারে তাহলে সুরেশের জীবন খারাপ হয়ে যাবে, আর শ্বশুর মশাই সে জানতে পারলেও সুরেশের খুব কষ্ট হবে। তুমি দয়া করে কাল সকালেই শ্বশুর মশাইকে নিয়ে কলকাতা ফিরে যাও। পূজার কথা শুনে তার বাবা কান্নাকাটি করতে করতে রুমের দিকে চলে যায়। পূজার বাবার চলে যাওয়ার পর সুরেশ সেখানে আসে। আমাকে ক্ষমা করে দাও পূজা, আমার জন্য তোমার জীবন খারাপ হয়ে গেল। অপরদিকে পূজার বাবা যখন দুঃখী হয়ে রুমে ফেরে তখন অজয় বাবু বলে, আরে মদন, তুই হাসতে হাসতে বাইরে গেলি আর এখন এরকম দুঃখী হয়ে গেছিস কেন? আরে না না, আমি দুঃখী নেই, আসলে মেয়েটা অনেক হাসি খুশিতে আছে তো সেটা দেখে খুব ভালো লাগছে। অজয়, তোর সঙ্গে একটা কথা আছে। কি কথা বল না। কাল সকাল হতেই আমরা কলকাতা ফিরে যাব, গ্রামে আমার একটা কাজ আছে। কিন্তু মদন, সুরেশের সঙ্গে দেখা না করেই চলে যাবি? কয়েকদিন এখানে থাকি না। না না, এখানে থাকলে চলবে না, তাড়াতাড়ি কলকাতায় পৌঁছাতে হবে, না হলে আমার মান সম্মান চলে যাবে। কাল সকালেই কলকাতা ফিরে চল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফিরে যাব। যেখানে তোর মান সম্মানের ব্যাপার সেখানে কি আর বলতে পারি। এরপর সেদিন সকাল হতেই অজয় এবং মদন কারোর সঙ্গে দেখা না করে কলকাতা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে সুরেশ যখন চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল এমন সময় পূজা তার কাছে আসে। তুমি তাদেরকে নিয়ে আর চিন্তা করো না, বাবার শ্বশুর মশাই চলে গেছেন। পূজা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, বুঝতে পারছি না কিভাবে সবকিছু ঠিক করব। তুমি কোনো ভুল করনি সুরেশ, তোমার খারাপ লাগছে কেন? আমি এমন পাপ করেছি যেটা ঈশ্বর পর্যন্ত ক্ষমা করবে না। এতদিন আমি এটা ভাবতাম যে তুমি আমার যোগ্য নয়, কারণ আমি এতদিন শুধু চেহারাটাই দেখতাম, কিন্তু এবার বুঝতে পারছি চেহারা সবকিছু হয় না। আসল কথা এটাই যে আমি তোমার যোগ্য নয়। তুমি কেন আমার জন্য এত কষ্ট করলে? এতে তোমার কোনো ভুল নেই সুরেশ, এই সমস্ত কিছু আমার কপালের জন্যই হয়েছে। আমার ভাগ্যটাই খারাপ, তাই আমার সঙ্গে এসব হচ্ছে। আমি তোমার জীবন খারাপ করেছি পূজা, আজ আমি সবাইকে বলে দেব যে তুমি আমার স্ত্রী। আজ কেউ আমাকে আটকাতে পারবে না। সুরেশ, তুমি এরকম কিছু করো না, না হলে সর্বনাশ হয়ে যাবে। আমি বুঝতে পারছি না আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না পূজা, আমি কিছুই বুঝতে পারছি না। না সুরেশ, তুমি নিজেকে সামলানোর চেষ্টা করো, এভাবে ভেঙে পড়লে চলবে না। সুরেশ কান্নাকাটি করতে করতে পূজাকে জড়িয়ে ধরে এবং ঠিক সেই সময়ই শিল্পা সেখানে চলে আসে। চরিত্রহীন মেয়ে কোথাকার, আমাদের বাড়িতে থেকে আমার স্বামীর সঙ্গে লাইন করছিস?
তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে, নাকি তুই নিজের স্বামীকে ছেড়ে চলে এসেছিস? ছি, তোর মতো চরিত্রহীন মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। আমি তোকে তোর স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলাম, আর তুই আমার স্বামী কেড়ে নেওয়ার চেষ্টা করছিস। আমি তোকে আর 1 মিনিট এই বাড়িতে থাকতে দেব না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। শিল্পা পূজাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য নিয়ে যায়। শিল্পা যেতে যেতে পূজাকে অনেক মারধর করতে থাকে। শিল্পা, তোমার ভুল হচ্ছে। পূজাকে মেরো না, পূজাকে মেরো না শিল্পা। শিল্পা, পূজা। তোর এত সাহস, তুই আমার স্বামীর সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করবি? আজ আমি তোকে মেরে শেষ করেই ফেলবো। খবরদার শিল্পা, এরপর যদি পূজার গায়ে হাত তোলো তাহলে তোমার জন্য ভালো হবে না। পূজার কোনো দোষ নেই, পূজা নির্দোষ, সব দোষ আমার। এসব তুমি কি বলছো সুরেশ? আমি একদম ঠিক বলছি শিল্পা, আমি পূজার হারিয়ে যাওয়া সেই স্বামী। না না, এটা সত্যি কথা নয়। হ্যাঁ, এটা একদম সত্যি, আমি পূজার স্বামী। ধোঁকাবাজ মানুষ, এতদিন পর্যন্ত তুমি আমাদের সঙ্গে খেলা করছিলে। আমি তোমাকে ছাড়বো না সুরেশ, আমি তোমাকে মেরেই ফেলবো। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে পূজাকে কিছু বলো না। ওর কোনো দোষ নেই, ওই বেচারি এতদিন থেকে একাই সবকিছু সহ্য করছিল। এই বলে শিল্পা নিজের রুমে চলে যায় এবং একটি বিষের বোতল নিয়ে আসে। এবার এই বিষ খেয়ে যে কোনো একজনকে মরতেই হবে। বলো, তোমাদের মধ্যে কে মরতে চায়? এসব কিছু আমার জন্য হয়েছে, আমি নিজের প্রাণ দিতেও রাজি আছি। তুমি আমাকে বিষটা দিয়ে দাও। না মেম সাহেব, না। তুমি আর সুরেশ একে অপরকে অনেক ভালোবাসো, তাই আমি চাই তোমরা দুজনে সুখে শান্তিতে থাকো। ওই বিষটা আমিই খাবো। আমি জানতাম তোমরা এরকমটাই বলবে, তাই তোমাদের দুজনকেই এই বিষ খেতে হবে না, কারণ আমি আগেই খেয়ে নিয়েছি। শিল্পা এই বলে মেঝেতে লুটিয়ে পড়ে। তুমি কেন এরকম করলে মেম সাহেব? আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যেতাম। না পূজা, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি সুরেশের জন্য অনেক কষ্ট সহ্য করেছো। সুরেশের উপর সব থেকে বেশি অধিকার তোমার। তোমাদের মাঝে চলে এসেছিলাম, তাই নিজেকে সরিয়ে ফেললাম। শিল্পা, তুমি আমার ভুলের শাস্তি নিজেকে দিতে গেলে কেন? তুমি আমাকে আরো বড় অপরাধী করে দিলে শিল্পা। আমি নিজের চোখে আরো ছোট হয়ে গেলাম। না সুরেশ, তুমি কষ্ট পেও না। আমাদের সম্পর্ক এখান পর্যন্তই ছিল। তুমি পূজাকে কোনো সুখ দাওনি, তাই এবার থেকে ভালোভাবে তার খেয়াল রাখবে। আমাকেও ভুলে যেও না, মাঝে মাঝে আমার কথাও মনে করবে। তোমার কিচ্ছু হবে না মেম সাহেব, তুমি কিছু একটা করো সুরেশ। সুরেশ আর কিছু করতে পারবে না পূজা, এই বিষের কোনো চিকিৎসা নেই। আমি তোমাকে বলেছিলাম যে একদিন তোমাকে তোমার স্বামীর কাছে পৌঁছে দেব। আজ আমি তোমাকে তোমার স্বামীর হাতে পৌঁছে দিলাম। শিল্পা এই বলে প্রাণ ত্যাগ করে দেয়। পরের দিন সুরেশ, পূজা এবং রমেন শিল্পার অন্তিম সংস্কারের কাজ শেষ করে। এরপর সুরেশ পূজাকে নিয়ে চিরদিনের জন্য কলকাতায় ফিরে আসে এবং নতুন করে নিজের জীবন শুরু করে। বন্ধুরা, গ্রামের বউ ভার্সেস শহরের বউ গল্পের সিরিজ এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকমই মজাদার সিরিজ দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার আমরা ফিরে আসছি তোমাদের জন্য নতুন কোনো সিরিজ নিয়ে।